আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের ভেক্টরের দ্বিতীয় ক্লাস এবং টপিকের নাম হচ্ছে তোমার ভেক্টরের যুগের সামান্তরিক সূত্র। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা 6 নাম্বার টপিক থেকে আজকে শুরু করব। তাহলে আমাদের আজকে হচ্ছে 6 নাম্বার টপিক। বিষয়টা হচ্ছে দেখো আমরা কোথা থেকে শুরু করব বলছিলাম না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। গত ক্লাসটা যারা দেখো নাই পারলে একটু দেখে নিও। আর আজকে থেকে আজকে আসলে আমাদের বেসিক্যালি শুরু হচ্ছে ম্যাথ রিলেটেড যে কনসেপ্টগুলো, সেগুলো হচ্ছে আজকে থেকে আমরা সলভ করবো। হ্যাঁ, তো শিখতে পারবো ইনশাল্লাহ, দেখা যাক। তাহলে 6 নাম্বার টপিকের নাম হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। এই সূত্রটা অনেক সময় কতে আসে। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট, সংজ্ঞাটা একটু শিখে রাখো। দেখো আমরা কিভাবে শুরু করি। সংজ্ঞাটা হচ্ছে কোন বিন্দু হতে, কোন নির্দিষ্ট বিন্দু আর কি, কোন নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত, কোন নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, দুটি সন্নিহিত বাহু যদি একই সময়ে ক্রিয়ারত বা ক্রিয়াশীল, একই সময়ে ক্রিয়াশীল দুটি সন্নিহিত বাহু যদি একই সময়ে ক্রিয়াশীল দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে উক্ত বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ তাদের লব্ধি নির্দেশ করবে। এটাই হচ্ছে তোমার বেসিক্যালি সামান্তরিক সূত্র। ঠিক আছে? আচ্ছা, তো আমরা তোমাদেরকে কি কি পড়াবো সেটার মধ্যে এখন দেখো আমাদের যে জিনিসটা আছে, এখন হচ্ছে সামান্তরিক সূত্রের প্রমাণ। এটা ছিল আমাদের এটা ছিল তোমার হচ্ছে 8 নাম্বার। হ্যাঁ, না, এটা ছিল 7 নাম্বার। তাহলে এখন আমরা শুরু করবো সামান্তরিক সূত্রের প্রমাণ। এটা খুব ইম্পর্টেন্ট, এটার মধ্যেই তোমার নির্ভর করে তুমি পরবর্তী ক্লাসগুলো কতটা ভালো বুঝতে পারবে। তো একটু মনোযোগ দাও। সামান্তরিক, তুমি তো মনোযোগ দিয়ে অনেক জায়গায় অনেক কিছু শিখতে পারবা না। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় এখানে মনোযোগ দিলে তুমি শিখতে পারবা। সামান্তরিক সূত্রের প্রমাণ। দেখো আমরা প্রমাণটা শুরু করি। হ্যাঁ, তো প্রথমে আমরা একটা সামান্তরিক ড্র করি। খেয়াল করো, তোমার এই হচ্ছে আমাদের একটা সামান্তরিক, এটা হচ্ছে একটা সামান্তরিক। তো এই সামান্তরিকটার নাম আমরা দিয়ে দিলাম, এটা হলো এ বি সি, আর এটাকে আমরা দিলাম ডি। তো বলছিল কোন নির্দিষ্ট বিন্দু হতে, সেই নির্দিষ্ট বিন্দুকে তুমি ধরে নাও হচ্ছে এ। সংজ্ঞাটা দেখো কি বলছিল। বলছিল কোন নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু। তো এই বিন্দু হতে অঙ্কিত দুইটা সন্নিহিত বাহু, একটা সন্নিহিত বাহু হচ্ছে এবি আর একটা হচ্ছে এডি। এই দুইটা সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহুর মধ্যে নিচের যে বাহুটা, এই বাহুটাকে আমরা বলি পি, আর উপরের যে বাহুটা, এই বাহুটাকে আমরা বলি কিউ। হ্যাঁ, এবং পি এবং কিউ এর মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকে আমরা বলি হচ্ছে আলফা। এবার আমরা, আচ্ছা, তারপর বলছে যে মানে ওদিকে নির্দেশ করে। আচ্ছা, সন্নিহিত দুটি বাহু যদি একই সময় ক্রিয়াশীল দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে কি? তাহলে উক্ত বিন্দু হতে অঙ্কিত কর্ণ, তার মানে এই বিন্দু হতে, ওই এই বিন্দু হতে অঙ্কিত একটা কর্ণ। এবার তুমি একটা কর্ণ আঁকো, এটা হচ্ছে তোমার অঙ্কিত কর্ণ। এই কর্ণটাই হচ্ছে লব্ধি নির্দেশ করবে। যেহেতু লব্ধির জন্য আমরা এটাকে দুইটা তীর চিহ্ন দিব, এটা হচ্ছে লব্ধি। এখন এই লব্ধি তোমার পি বলের সাথে যে কোণ উৎপন্ন করে, ওইটাকে আমরা ধরি হচ্ছে থিটা। খেয়াল রাখো, পি এবং কিউ বলের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর পি এবং লব্ধি হচ্ছে আর। হ্যাঁ, এটা হচ্ছে লব্ধি আর, মাঝখানে একটা লব্ধি আর। তাহলে আর এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই দুটো নোট তোমাকে সবসময় মনে রাখতে হবে। আমরা বলবো যে থিটা কি এবং আলফা কি। এখন প্রমাণের সুবিধার জন্য তুমি এবি কে একটু বর্ধিত করো, একটু বর্ধিত করে সি হতে একটা লম্ব আঁকো। এই সি হতে আমরা একটা লম্ব আঁকলাম। ঠিক আছে, সি হতে একটা লম্ব আঁকলাম। এখন এই লম্বের আমরা নাম দিলাম সিডি। হ্যাঁ, না, ডি দেওয়া হয়েছে, এই লম্বের আমরা নাম দিলাম সিই। এটা হচ্ছে আমরা এখানে একটা লম্ব আঁকছি। হ্যাঁ, এইটা।
এখন খেয়াল করো যে আমরা বলতে পারি যে যেহেতু মনে করো এটা একটা রেখা, এইটা একটা রেখা, এইটা একটা রেখা, তাহলে এইটা যদি আলফা হয় এটাও কি আলফা না? এই জন্য আমাদের এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের আলফা, এই কোণটা হচ্ছে আলফা। এখন আমরা যে কাজটা করব, এই ছোট্ট ত্রিভুজটা থেকে আমরা আগে কয়েকটা মান বের করে রাখবো। এইখানে ছোট ত্রিভুজটা দেখো তো কি, ছোট ত্রিভুজটার নাম হচ্ছে, এখানে আমরা লিখে রাখি ত্রিভুজ বিসিই, বিসিই হতে পাই। ছোট ত্রিভুজটাকে আমরা নিয়ে নিলাম। এখানে তুমি পিথাগোরাস ইউজ করো তো, অতিভুজ বিসি না, তাহলে তুমি লিখতে পারো বিসি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে বিসি স্কয়ার সমান হচ্ছে তোমার বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা এটা আমাদের একটু পরে লাগবে, হ্যাঁ, এটা আমরা এখানে নোট করে রেখে দিলাম, এটা আমাদের কাজে লাগবে একটু পরে। আচ্ছা, এবার আরেকটা জিনিস এখান থেকে খেয়াল করো যে এখান থেকে cos আলফা সমান কি হয়। cos মানে কি, কবরে ভূমি অতি, তার মানে ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি হচ্ছে ভিই আর অতিভুজ হচ্ছে ভিসি, এই যে ভিসি। তাহলে তুমি যদি এখান থেকে আর আর গুণন করো তাহলে তোমার দেখো ভিই ইকুয়াল টু আসতে আসতে হচ্ছে ভিসি cos আলফা। এবার একটা জিনিস খেয়াল করো যে এডি, এই যে দেখো এডি, এই যে এডি যে কথা বিসি একই কথা না, এডি যে কথা বিসি একই কথা। এই জন্য আমরা ভিসি কেও বলতে পারি কিউ, আর সাথে হচ্ছে cos আলফা। তার মানে আমরা বি এর মান আসলে বের করে রাখলাম। বি এর মানটা আসলে কত, বি এর মান হচ্ছে ভিসি cos আলফা, এটা আমাদের এখানে থাকে। এবার এখান থেকে আমরা আরো একটা মান বের করবো, সেটা হচ্ছে সাইন আলফা। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা সাইন আলফা সমান কি লিখতে পারি। সাইন মানে কি, সমুদ্রের পানিতে লবণ আছে, তার মানে লম্ব বাই অতিভুজ। লম্বের নাম দেখো কি, লম্বের নাম হচ্ছে সিই, অতিভুজ হচ্ছে তোমার বিসি, তাই না? তাহলে তুমি যদি এখান থেকে আর আর গুণ করো তাহলে সিই সমান লিখতে পারো বিসি সাইন আলফা। দেখো বিসি কে কিন্তু আমরা এডিও বলতে পারি, তার মানে এটা মানে কি কিউ, তার মানে এটা হচ্ছে কিউ সাইন আলফা, এটা হচ্ছে সি এর মান। তাহলে দেখো আমরা তিনটা মান এখান থেকে আসলে বেসিক্যালি বের করে রাখলাম। এই তিনটা মান আমাদের একটু পর কাজে লাগবে। দেখো তিনটা মান কি কি, একটা হলো বিসি স্কয়ার সমান সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা একটা, তার মানে এটা একটা, এটা একটা, আর এটা একটা। এই তিনটা মান আমাদের হচ্ছে একটু পরে কাজে লাগবে। ঠিক আছে, এই তিনটা মান এখানে থাকবে। এবার তুমি চলে আসো এইখানে প্রমাণে। হ্যাঁ, প্রমাণে দেখো আমরা প্রমাণ দিয়ে শুরু করি। এটা হচ্ছে প্রমাণ, দেখো প্রমাণ, প্রমাণ প্রমাণে দেখো আমরা বড় ত্রিভুজটা নিব। এখান থেকে দেখো ত্রিভুজটা তুমি চিত্র থেকে খুব মনোযোগ দাও, সেটা হচ্ছে ত্রিভুজ এ সিই, এ সি, এ সিই। দেখো তো কোন ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এই যে এ সিই, এই যে এটা, এই যে এই ত্রিভুজটা, বুঝতে পারছো আশা করি, এ সিই, তাই না? এটা হচ্ছে সেই ত্রিভুজটা। আচ্ছা, তাহলে ত্রিভুজ এ সিই, ত্রিভুজ এ সিই হতে পাই। দেখো তো এই ত্রিভুজে অতিভুজকে, এই ত্রিভুজে অতিভুজ হচ্ছে তোমার, অতিভুজ হচ্ছে এসি স্কয়ার। তাহলে আমরা লিখবো এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে সিই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এই, তার স্কয়ার। এবার তুমি চিত্রতে দেখো যে এই আসলে কতটুকু। দেখো এই তে কিন্তু তুমি লিখতে পারো এই যে এইটুকু, এবি প্লাস বিই, এটা মিলে আসলে কি, এটা হচ্ছে এই। তাহলে আমরা ওই কাজটা এখানে করব। তাহলে এ সি স্কয়ার থাকুক, সি স্কয়ার থাকুক, তাহলে এই কে আমরা লিখবো হচ্ছে এবি প্লাস ভিই, তার হচ্ছে হোল স্কয়ার। এবার হচ্ছে আমরা এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ইউজ করব। ঠিক আছে, তাহলে সূত্র ইউজ করে এখানে এস স্কয়ার থাকুক, এখানে সি স্কয়ার থাকুক, প্লাস আমরা লিখতে পারি এবি স্কয়ার প্লাস 2ab ইনটু ভিই প্লাস হচ্ছে ভিই তার স্কয়ার। এটাকে আমরা দেখো এখন জাস্ট একটু সাজাই লিখবো, শুধু এস স্কয়ার থাকুক, এইখানে এবি স্কয়ারটাকে প্রথমে আমরা লিখে দিলাম এবি স্কয়ার প্লাস, এই যে দেখো সি স্কয়ার আছে না, সি স্কয়ার প্লাস বি স্কয়ার, এই দুটাকে আমরা কাছে লিখলাম বি স্কয়ার। এই যে দেখো এই যে এইটা আর এইটা, এই দুইটাকে আমরা এনে একসাথে কাছে লিখছি। ঠিক আছে, আর কিছু না। আচ্ছা, লিখলাম প্লাস, পরে কি আছে, পরে আছে 2ab আর হচ্ছে বিই। এইবার দেখো, এইবার আমরা কি করব, এস স্কয়ার আমাদের থাকুক আর এবি স্কয়ার আমাদের থাকুক প্লাস, এবার দেখো যে আমরা যে মানটা বের করে রাখছিলাম, দেখো তো এখানে বি স্কয়ার প্লাস সি স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়, বিসি স্কয়ার না? তাহলে এই যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, বিসি স্কয়ার। এজন্য আমরা এখানে লিখবো বিসি স্কয়ার প্লাস 2ab। এবার খেয়াল করো বি এর মান তুমি বের করে রাখছো, এই যে বি এর মান 2 নম্বরে বের করছিলাম, বি সমান হচ্ছে কিউ cos আলফা। তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ cos আলফা। এই দুইটা মান লাগবে দেখে হচ্ছে আমরা আগে বের করে রাখছিলাম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো জিনিসটা। আচ্ছা, তাহলে বা বা তাহলে এবার আমরা মান বসাবো। দেখো এসি কে আমরা কি ধরছিলাম, এই যে দেখো এসি কে আমরা ধরছিলাম লব্ধি আর,
তাহলে এসি এর পরিবর্তে আমরা লিখবো আর তার স্কয়ার, এদিকে আমরা ধরছিলাম পি তার স্কয়ার, বিসি কে ধরছিলাম কিউ তার স্কয়ার প্লাস 2, এদিকে ধরছি পি, সাথে আছে কিউ কস আলফা। তাহলে সুতরাং এখান থেকে আমাদের আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটাকে বলা হয় সামান্তরিক সূত্রের লব্ধির মান। এই যে প্রমাণ হয়ে গেছে, কঠিন না কিন্তু তুমি একবার যখন করবা তোমাকে আশা করি অনেক সহজ লাগবে। এটা তোমার প্রমাণ পারতেই হবে, না হলে তুমি স্থিতিবিদ্যা পারবা না, গতিবিদ্যা পারবা না, মানে যে কোনো জিনিসের লব্ধি নির্ণয় করতে গেলে তোমার একটা মানে ক্লিয়ারনেস যে জিনিসটা ওটা তোমার থাকবে না। সো আমি তোমাকে রিকোয়েস্ট করবো অবশ্যই তুমি প্রমাণটা শিখো, আমার এখান থেকে শিখো বা যেখান থেকে শিখো তুমি যেন সামান্তরিক সূত্রের প্রমাণটা পারো। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে সামান্তরিক সূত্রের লব্ধির মান। এটাই হচ্ছে সামান্তরিক সূত্রের লব্ধির মান। এই আমাদের মান বের হবে। এবার আমরা নির্ণয় করবো লব্ধির দিক। লব্ধির মান ও লব্ধির দিক নির্ণয়। এবার হচ্ছে আমাদের আলোচনা লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক বলতে বেসিক্যালি আসলে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে লব্ধি আর আছে, ওই আরটা আসলে পি এর সাথে থাকবে নাকি কিউর সাথে থাকবে, কার সাথে কত ডিগ্রি কোণ করে থাকবে। লব্ধির দিক বলতে আসলে এই জিনিসটাকে বোঝায়। এই যে দেখো চিত্রতে যাই, এই যে দেখো এখানে আমরা দিকটা কার সাথে বের করতেছি বলতো, পি এর সাথে। এজন্য সামান্তরিক সূত্রতে সবসময় পি এর সাথে লব্ধির দিকটা বের করি আমরা। তুমি যদি বলো ভাই আমি কিউর সাথে বের করবো, হবে কোনো অসুবিধা নাই, তবে আমি পি এর সাথে বের করে দিচ্ছি এবং বুঝাই দিতেছি ব্যাপারটা কি। ঠিক আছে, তো এখন আমরা এই চিত্রটা ওখানে নিয়ে যাই, কারণ আমাদের এই চিত্রটা ওখানে লাগবে। হ্যাঁ, এই চিত্রটা আমাদের লাগবে। দেখো আমরা চিত্রটা ওখানে নিয়ে যাবো। ঠিক আছে, দেখো চিত্রটা আমরা ওখানে নিয়ে যাই। দেখো এই চিত্রটা আমরা ওখানে নিয়ে যাই যেন আমাদের প্রমাণের জন্য সুবিধা। আমরা এখন লব্ধির দিক নির্ণয় করবো। ঠিক আছে, এই আমাদের চিত্রটা এখানে থাকে, এই হচ্ছে আমাদের চিত্র, এটা এখানে থাকবে। আমরা এখান থেকে এখন প্রমাণ করবো। তাহলে তুমি চিত্র থেকে খেয়াল করো যে লব্ধির দিক নির্ণয় আমরা কিভাবে করতেছি। লব্ধির দিক নির্ণয় দেখো, একটা ত্রিভুজ আমরা বড় ত্রিভুজটা আবার নিব। ত্রিভুজ এ সি ই হতে পাই, এ সি ই হতে পাই। দেখো এখানে tan থিটা সমান কি লেখা যায়, tan থিটা সমান কিন্তু লম্ব বাই ভূমি। এখানে কিন্তু আমাদের লম্ব হচ্ছে সিই আর ভূমি হচ্ছে এই। আমরা যে ত্রিভুজটা নিছি সেই ত্রিভুজে। এবার tan থিটা এখানে থাকুক, সিই ও থাকুক, সিই থাকুক। দেখো এই কে লেখা যায় এবি প্লাস বিই। এখন ওই যে দুইটা মান আমরা বের করে রাখছি, তোমাদের মনে আছে কিনা? এই যে দেখো এখানে দেখো বি এর মানও বের করা আছে, সি এর মানও বের করা আছে। ঠিক আছে, বি এর মান হলো কিউ কস আলফা আর সি এর মান হলো কিউ সাইন আলফা। এই মানটা আমরা এখানে বসাই দিই। তাহলে খেয়াল করো, সি এর মান হলো কিউ সাইন আলফা আর এ বির মান তো পি, আর বি এর মান হলো কিউ কস আলফা। এটাই হচ্ছে আমাদের tan থিটা সমান, তাই না? তাহলে এখন যদি আমরা এখান থেকে থিটা বের করি, সুতরাং থিটা সমান tan ইনভার্স, একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এখানে হবো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটাই হচ্ছে লব্ধির দিক। এটা দিয়ে আমরা অঙ্ক করবো একটু পরে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লব্ধির দিক। তুমি এটা মনে রাখবা, কারণ আমি বেশিরভাগ সময় এটা লিখি। হ্যাঁ, যখন প্রমাণ করি, যখন থিটার প্রয়োজন হয় তখন শুধু নিচেরটা। এটাকেই লব্ধির দিক নির্ণয় সূত্র বলে। এটাই লব্ধির দিক, এটাই লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এটাই লব্ধির দিক নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়। লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়। ঠিক আছে, এটা আমরা এখন করব। লেখো লব্ধির সর্বোচ্চ ও, আচ্ছা আমরা আগে এটা নির্ণয় করি, লব্ধির সর্বোচ্চ মান নির্ণয়। লব্ধির সর্বোচ্চ মান নির্ণয়। তো প্রথমে লিখবা যে আমরা জানি, আমরা যে জিনিসটা সূত্রটা জানি, সামান্তরিক সূত্র একটু আগে প্রমাণ করলাম, ওইটাই পুরোটা আমরা এখানে লিখবো। আমরা জানি আর ইকুয়াল টু কি ছিল, আর ইকুয়াল টু ছিল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। এবার আমরা লিখবো যে যদি বা যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তখন লব্ধি সর্বোচ্চ হয়। তখন লব্ধি সর্বোচ্চ হয়। তাহলে লব্ধি কখন সর্বোচ্চ হয়? আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হইলে। হ্যাঁ, অর্থাৎ দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়াশীল, এটা আমরা লিখে রাখি। অর্থাৎ
কারণ এখানে আমরা বেসিক পড়তেছি, হ্যাঁ, অর্থাৎ একটু সময় নিয়ে আমাদের করতে হবে। অর্থাৎ দুটি ভেক্টর যখন, বা অর্থাৎ দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া, দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তখনই আসলে বেসিক্যালি লব্ধিটা ম্যাক্সিমাম হয়। তাহলে সুতরাং তখন আরটাকে আমরা কি বলবো, আর ম্যাক্স। কখন? যখন আমরা আলফা বসাই দেব 0 ডিগ্রি। তাহলে এখানে আমাদের হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos, এখানে হচ্ছে 0 ডিগ্রি। এই যে এখানে 0 ডিগ্রি লিখছি দেখে এখানে আর ম্যাক্স লিখছি, কারণ লব্ধি তো তখনই সর্বোচ্চ যখন আলফা 0। তাহলে এখানে দেখো ভিতরে cos 0 ডিগ্রি মান কিন্তু 1। তাহলে আমরা লিখতে পারি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ। তার মানে এই জিনিসটাকে একটু আমরা সাজাই লিখতে পারি পি স্কয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কয়ার। এটা তো কিসের সূত্র বললো, a প্লাস বি হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে পি প্লাস কিউ তার হোল স্কয়ার। তাহলে রুট এর স্কয়ারে কাটা শুধু থাকে কি পি প্লাস কিউ। এটাই কি আর ম্যাক্স না? এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা লিখবো সুতরাং আর ম্যাক্স মানে লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, মানে এর থেকে বড় কোনো মান লব্ধির হইতে পারে না। এখন ধরো দুইটা ভেক্টর তোমার ধরো আছে যে একটা পি এর মান হচ্ছে তোমার 10 আর কিউ এর মান হচ্ছে 5। তোমার বললো নিচের কোনটা লব্ধি হইতে পারে না, ঠিক তাই না? তো তুমি একটা উত্তর দিলা 15, এটা তো হইতে পারে কারণ দুইটা যোগ করলে 15 হয়। কিন্তু যদি একটা উত্তর 16 থাকে, এই 16 কিন্তু হইতে পারে না, কারণ সর্বোচ্চ মানই তো 15, 16 হয় কেমনে? এজন্য এটা হইতে পারে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পরে আরো একদম ডিটেইলস আলোচনা করব। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান, এটা হলো আর মিনিমাম। তাহলে আমরা এখানে লিখি লব্ধির সর্বনিম্ন মান নির্ণয়। লব্ধির সর্বনিম্ন মান নির্ণয়, হ্যাঁ, এটাকে আমরা বলবো আর মিনিমাম। তাহলে প্রথমে আমরা লিখবো, আমরা জানি যে সূত্রটা আমরা সামান্তরিক থেকে প্রমাণ করলাম, বারবার ওইটাই আসতে আছে। সো ওই প্রমাণটা আমি মনে করি যে তোমার 2-3 বার নিজের করা উচিত। হ্যাঁ, তো আমরা জানি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। এখন আমরা লিখবো যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হয় তখন লব্ধি সর্বনিম্ন হয়। কখন? যখন আলফা 180 ডিগ্রি, অর্থাৎ দুটি ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়াশীল। এটা আমরা লিখে রাখি কারণ আমরা বেসিক পড়তেছি। অর্থাৎ দুটি ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়াশীল, অর্থাৎ দুটি ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে তখন আমরা ওটাকে কি বলবো, আর মিনিমাম হচ্ছে আর মিন। হ্যাঁ, সংক্ষেপে লেখা মিন। তাহলে তখন আমরা কি লিখবো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ। এখানে আমরা লিখবো cos 180 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমরা জানি cos 180 ডিগ্রি মান কত, -1। হ্যাঁ, এটা তোমাকে জানতে হবে। আচ্ছা, এই কয়েকটা মান তুমি একটু মুখস্থ রাখো। দেখো এখানে আমি একটু নোট ডাউন করি। সেটা হলো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, এরপর হচ্ছে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, এরপর হচ্ছে cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, এরপর হচ্ছে cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। এটা তোমার সবসময় মুখস্থ রাখতে হবে। এই মানগুলা কেমন, এই মানগুলা মুখস্থ রাখবা। হ্যাঁ, মুখস্থ রাখবা এই মানগুলো। আচ্ছা, তাহলে এখানে cos 180 ডিগ্রি মান আমরা -1 বসাই। তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ, এখানে হচ্ছে -1। তাহলে এখানে আমরা এখন একটু সাজাবো। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2 পি কিউ। দেখো এটাকে দুইটা লাইন লেখা যায়, আমি দুইটা লাইন এখানে লিখতেছি। তুমি এভাবে লিখতে পারো পি স্কয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কয়ার, অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো, আগে তুমি কিউ স্কয়ারটা দিতে পারো, কিউ স্কয়ার প্লাস 2 কিউ পি প্লাস পি স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আসলে দুইটা পসিবল, একটা হচ্ছে হয় পি মাইনাস কিউ তার হোল স্কয়ার, অথবা এটাও আসতে পারে যে রুট ওভার কিউ মাইনাস পি তার কি হোল স্কয়ার। হ্যাঁ, এই জন্য এর পরের লাইনে আসতে পারে হয় আসবে পি মাইনাসের কিউ, না হয় আসবে হচ্ছে কিউ মাইনাসের পি। এই দুটাই কিন্তু সঠিক, যেটা বড় তুমি ওটা থেকে ছোটটা বাদ দিবা। এজন্য আমরা এটাকে পি পার্থক্য কিউ লিখি, মানে যেটা বড় এটা থেকে আমরা বাদ দিয়ে দিব। এটা হচ্ছে আর মিনিমাম। হ্যাঁ, এটা হচ্ছে মিনিমাম, মানে একটা থেকে একটা বাদ। তো তুমি যদি জটিল করতে না চাও জিনিসটা, তাহলে তুমি মনে রাখো আর মিন ইকুয়াল টু পি মাইনাস কিউ। এইটা আবার কেউ যদি বলে যে আমি এটা লিখবো
আর মিন ইকুয়াল টু কিউ মাইনাস পি। ওকে, দুজনেরটাই সঠিক। এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। হ্যাঁ, আচ্ছা, এরপর আছে তোমার দুটি ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে। এটা আমরা এখন আলোচনা করব। দুটি ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে। দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে ঘটনাটা কেমন হবে? তাহলে সেম লিখে ফেলো। আমরা জানি r ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে দুটো ভেক্টর পরস্পর যদি লম্ব হয় তাহলে আর এখানে আমরা লিখে পারপেন্ডিকুলার মানে লম্ব। তুমি এটার দরকার নাই, তুমি শুধু আর লিখো। আর এটা লম্ব যখন হয় তখন দেখো ঘটনাটা কি হয়। তখন হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 90। একটু আগে লিখে দিলাম cos 90 ডিগ্রির মান কত, এই যে দেখো, এই যে এখানে লেখা আছে cos 90 ডিগ্রির মান কত ছিল? cos 90 ডিগ্রির মান ছিল 0। তাহলে এখানে আমাদের কত হবে? 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে দেখো r ইকুয়াল টু হয় বেসিক্যালি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হলো যখন দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এই গেল তোমার ম্যাক্সিমাম মিনিমাম এই সব। হ্যাঁ, এখন সামান্তরিক সূত্র থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত দেখব। আমরা বলছিলাম এটা আমাদের ছিল 10 নাম্বার, 9 নাম্বার হচ্ছে তোমার টপিক। হ্যাঁ, 9 নাম্বার অনুসিদ্ধান্ত। আমি কি কি পড়াবো তোমাদেরকে আগে নোট করে দিছি যে কি কি এই অধ্যায়ে আলোচনা হবে। তাহলে আমরা এখন অনুসিদ্ধান্ত দেখি। অনুসিদ্ধান্ত বা সূত্রের প্রমাণ। অনুসিদ্ধান্ত বা সূত্রের প্রমাণ। অনুসিদ্ধান্ত দেখো 1 নাম্বার কি প্রমাণ করব? যে প্রমাণ করো যে পি সমান কিউ সমান আর। তার মানে দুইটা বল এবং লব্ধি তিনটা যদি সমান হয় তখন আলফা এর মান হয় 120 ডিগ্রি। তখন আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। এটা আমরা প্রমাণ করব। হ্যাঁ, তো প্রমাণ শুরু। প্রমাণটা দেখো। প্রমাণ লেখা। আমরা জানি r ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো পাশে আমরা ধরে নেই যে এখানে আমরা ধরি p সমান q সমান r ইকুয়াল টু হচ্ছে x, সবার মানে x। হ্যাঁ, কারণ যেহেতু তিনটাই সমান তাহলে আমরা r এর মান বসাবো x, উভয়পক্ষে যদি বর্গ করে দেই তাহলে এখানে হবে x স্কয়ার, p এর মানও x তাহলে হবে x স্কয়ার প্লাস q এর মানও x তাহলে হবে x স্কয়ার প্লাস 2p এবং q দুইটাই x গুণ করলে হবে x স্কয়ার ইনটু হচ্ছে cos আলফা। তাহলে আমরা এখন পুরোটা সাইড চেঞ্জ করি। দেখো এই পাশে x স্কয়ার হলো 2x স্কয়ার প্লাস 2x স্কয়ার cos আলফা ইকুয়াল টু হচ্ছে অনলি x স্কয়ার, বা এখান থেকে আমরা 2x স্কয়ার cos আলফা রাখি। তাহলে আমাদের এখানে আছে x স্কয়ার আর এই 2x স্কয়ার ওই পাশে গিয়ে হবে -2x স্কয়ার, বা 2x স্কয়ার cos আলফা, তাই না? 2x স্কয়ার cos আলফা ইকুয়াল টু হইতেছে শুধু -x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা cos আলফা সমান কি লিখতে পারি? cos আলফা সমান লিখতে পারি -x স্কয়ার বাই 2x স্কয়ার। তাহলে বা cos আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাসের হাফ। আমরা একটু আগে বলছিলাম না cos কত ডিগ্রির মান -হাফ, আশা করি মনে আছে, কত? 120। তাহলে আমরা এখানে লিখব cos 120 ডিগ্রি। উভয় পক্ষ থেকে cos কাটা, তাহলে সুতরাং আলফা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। এটাই আমাদের একটা প্রমাণ ছিল, ঠিক আছে? এটা আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি জিনিসটা আসলে কেমন। ধরো একটা বল এইদিকে যাচ্ছে, এটা হলো 5 নিউটন, আরো একটা বল যাচ্ছে এইদিকে, এটাও হচ্ছে 5 নিউটন। তাহলে অবশ্যই লব্ধি এদিকেই থাকবো, কারণ যেহেতু সাম্য অবস্থায় আছে তিনটা। তাহলে দেখো টোটাল এখানে কোণ কত? এখানে কোণ হচ্ছে 360। তো 360 ডিগ্রি যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে দেখো কি হয়, প্রত্যেক জায়গায় 120 ডিগ্রি করে। তার মানে আসলে হচ্ছে এখানে 120 ডিগ্রি, এখানেও হচ্ছে 120 ডিগ্রি, আর এইখানেও হচ্ছে 120 ডিগ্রি। এই বলটাকে আমরা ধরছি পি, আরেকটা বলটাকে ধরছি কিউ, এবং আরেকটা বলকে ধরছি আর। দেখছো যে পি কিউ সমান আর হইলে কোণের মান আসলে কত হয়? 120 ডিগ্রি। এই ছিল আমাদের একটা অনুসিদ্ধান্ত। এবার আমরা আরেকটা অনুসিদ্ধান্ত তোমাদেরকে দেখাবো। তুমি আগে বেসিক একটু চিন্তা করো। দেখো এখানে আমি একটা সামান্তরিক সূত্র আঁকি। হ্যাঁ, মনে করো লব্ধিটা যে সবসময় মাঝখানে থাকবে এমন তো না। যদি লব্ধিটা মাঝখানে থাকে, দেখো পুরা কোণটা ছিল কিন্তু আলফা, ধরো আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, আর নিচের এই কোণটা কত? এটা ছিল থিটা। তাহলে লব্ধি যদি মাঝখানে থাকে তাহলে দেখো তো উপরে কত হওয়া উচিত? উপরে হওয়া উচিত 30 ডিগ্রি, নিচেও হওয়া উচিত 30 ডিগ্রি, কারণ এই দুইটা মিলে যেন টোটাল কোণ 60 ডিগ্রি হয়। তাহলে আমরা এভাবে বলতে পারি না যে থিটা সমান আসলে তখন আলফা বাই 2 হচ্ছে, কারণ আলফার মান তো 60 বাই 2, তার মানে আসলে কত? আসলে হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে থিটা এর মান, ঠিক আছে? তাহলে যখন তোমার
এটা কখন হয়? যখন পি এবং কিউ কি হয়? সমান হয়, তার মানে লব্ধিটা যখন একদম মাঝখানে থাকে, এটাই আমরা প্রমাণ করব। হ্যাঁ, তোমাকে একটু ফিল করতে হবে, না হলে হচ্ছে তুমি ভালো করতে পারবে না যে আসলে আমরা কি পড়াইতে চাইতেছি। হ্যাঁ, প্রথম প্রথম যখন আমরা এখন ভালো বুঝি এটা যে আসলে কি পড়াচ্ছি, কারণ আমরা অনেকবার পড়ছি, তুমিও যখন একটা জিনিস কয়েকবার পড়বা তখন হচ্ছে বলতে পারবা যে আসলে বিষয়টা কিভাবে হচ্ছে। তাহলে এখন আমাদের প্রমাণটা হচ্ছে প্রমাণ করো যে পি সমান কিউ হলে থিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 2। এটা আমরা প্রমাণ করব, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। হ্যাঁ, তাহলে প্রমাণ tan থিটার যে সূত্রটা ছিল লব্ধির দিক নির্ণয়ের যে সূত্রটা, আশা করি সবারই মনে আছে। মনে না থাকলে তুমি অবশ্যই খাতায় নোট করছো, একটু দেখো। এটা লেখা ছিল কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা, এটাই ছিল কিন্তু আমাদের সূত্র। তো বা tan থিটা সমান কিউ এবং পি কি সমান না? তাহলে আমরা কিউ এবং পি কে পাশে ধরে রাখি, যে ধরি পি এবং কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে উপরে আমরা লিখতে পারি এক্স সাইন আলফা, নিচে হচ্ছে এক্স প্লাস এক্স কজ আলফা। তাহলে উপর থেকে আমরা এক্স কমন নিব, নিয়ে নিচে থেকেও এক্স কমন নিব, নিয়ে কাটা দিয়ে দিব। তাহলে উপরে আমাদের এক্স আছে এক্স সাইন আলফা, নিচে আমরা যদি এক্স কমন নেই তাহলে হয় 1 প্লাস কজ আলফা, তাই না? তাহলে উভয় পক্ষ থেকে আমরা উপরে নিচে এক্স এক্স কাটা, এই এক্স কাটা। তাহলে আমাদের কি হচ্ছে? তাহলে আমাদের হচ্ছে tan থিটা ইকুয়াল টু sin আলফা ডিভাইডেড বাই 1 প্লাস cos আলফা। এবার তোমাকে দুইটা ত্রিকোণমিতির সূত্র শিখতে হবে। এখানে দেখো আমি দুটো সূত্র লিখতেছি, ভয় পাওয়ার কিছু নাই, তুমি বুঝতে পারবে। ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে sin 2a, যারা এতদিন পড়ছো তারা পরিচিত লাগবে। sin 2a সমান সূত্র হইল 2 sin a ইনটু cos a। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ছিল 2a, তো এখানে এসে কি হয়েছে? a মানে অর্ধেক হয়ে গেছে না? তো যদি সূত্রটা এরকম হয় sin মনে করো 6a, তাহলে তোমার আসলে হবে 2 sin অর্ধেক, তার মানে কত? 3a, এখানেও হবে cos 3। তো যদি তোমার এখানে শুধু sin a থাকে, তাহলে হবে 2 sin অর্ধেক, হয়তো এজন্য হবে a/2 cos a/2। এবার তোমার অঙ্ক কিন্তু আলফা দিয়ে, তাহলে তুমি যদি লেখো sin আলফা, তাহলে তুমি খুব ইজিলি লিখতে পারো 2 sin আলফা/2 ইনটু cos আলফা/2। এটাই আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? এটার মূল সূত্র কিন্তু এই যে প্রথমটা আমি যেটা লিখছি sin 2, এটা হলো মূল, এখান থেকেই ওটা আসলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা দেখো, সেটা হচ্ছে 1 প্লাস cos 2। তোমার মনে রাখতে হবে 1 প্লাস cos 2। এটার সমান সূত্র হচ্ছে 1 প্লাস cos 2, তাই না? এটা সমান তোমার সূত্র হচ্ছে, উপরে তো আছে তোমার cos, এটা তোমার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার। এইবারও খেয়াল করো যে এইখানে ছিল কত? 2a, এখানে হইলো কত? a। তার মানে এইবারও এই পাশ থেকে ওই পাশে গিয়ে অর্ধেক হয়। তো তুমি যদি এরকম লিখো যে 1 প্লাস cos 10a, তাহলে সূত্রটা কি হওয়া উচিত? সূত্রটা হওয়া উচিত 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার। এখানে হবে 10 এর অর্ধেক কত? এখানে হবে 5a। তো আমি আরেকটা দেখাই, যদি এরকম হয় 1 প্লাস cos 8a, তাহলে সূত্রটা হবে 2 cos স্কয়ার 4a। এইবার দেখো, যদি তোমার থাকে শুধু 1 প্লাস cos a, তাহলে কি হবে? আশা করি বুঝতে পারছো। তাহলে কি হবে? 2 cos স্কয়ার a/2। কিন্তু তোমার অঙ্ক তো আলফা দিয়ে, তাহলে তুমি যদি লেখো 1 প্লাস cos আলফা, সূত্র হলো 2 cos স্কয়ার আলফা/2। এটি আসলে মেইন সূত্র। তোমাকে বোঝানোর জন্য এতটা সময় আমি এখানে ব্যয় করলাম, তুমি যদি বুঝে থাকো ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা এখানে সূত্রটা শুধু লিখে দেব। তাহলে আমরা লিখব বা tan থিটা সমান উপরে হবে 2 sin আলফা/2 cos আলফা/2, নিচে হবে 2 cos স্কয়ার আলফা/2। এবার দেখো আমরা কাটাকাটি করব, এই 2 এই 2 কাটা, এই cos দিয়ে নিচে যদি তুমি cos কাটো, তাহলে নিচে একটা cos আলফা/2 থাকে, উপরে থাকে sin আলফা/2। তাহলে হলো বা tan থিটা উপরে আছে sin আলফা/2, নিচে আছে cos আলফা/2। তাহলে sin বাই cos মানে কি? tan। তাহলে সুতরাং tan থিটা সমান tan আলফা/2। উভয় পক্ষ থেকে tan tan বাদ দিয়ে দাও, সুতরাং থিটা সমান আলফা/2। এটা কখন হইল? যখন p এবং q কেমন সমান, যখন p ইকুয়াল টু q, তখন আসলে থিটা সমান আলফা ডিভাইডেড বাই 2, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা একটু সামারি করি যে আমরা এতক্ষণ কি পড়লাম আসলে। হ্যাঁ, তাহলে মোট সামারিটা যেটা, সেটা আমরা এখন একটু এখানে লিখবো। তাহলে সামারিটা খেয়াল করো, আমাদের সামান্তরিক সূত্রের লব্ধির মান নির্ণয়ের সূত্র ছিল r ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। আর দিক নির্ণয়ের সূত্র যেটা ছিল tan থিটা বা থিটা, যেটাই তুমি লিখো q sin আলফা বাই p প্লাস q cos আলফা, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে আমরা করলাম r max ইকুয়াল টু কি ছিল? এটা ছিল p প্লাস q। কখন? যখন
আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। এরপর খেয়াল করো আমাদের কি ছিল আর মিনিমাম, আর মিন ছিল পি মাইনাস কিউ। কখন? এটাও তুমি এখানে বলে দাও যে যখন আলফা এর মান 180 ডিগ্রি, তখনই তো আমরা মিনিমাম পাইছি না। এই এরপর ছিল তোমার দুইটা ভেক্টর যখন সমকোণে ক্রিয়া করে তাহলে তখন ছিল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। পাশে বলে দাও যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এরপর দেখো আমাদের কি আসলো, এরপর আমাদের আসলো পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হলে আলফা ইকুয়াল টু ছিল 120 ডিগ্রি। এটা আমরা প্রমাণও করে দিলাম, তাই না? নেক্সট আমাদের সর্বশেষ যেটা ছিল যে পি সমান কিউ হলে থিটা সমান কি হয়? থিটা সমান হয় আলফা বাই 2। এই ছিল আজকে আমাদের ক্লাসের মূল একদম সামারি। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো যে আমরা এই ক্লাসে কি কি পড়াইলাম। তুমি ক্লাসটা দেখো, আশা করি ইনশাআল্লাহ অনেক কিছু দেখতে পারবে। এরপরে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল করব। এরপরে আমাদের আসলে 10 নাম্বার টপিক নৌকা নদীর অঙ্ক আসবে এরপরেই। হ্যাঁ, তারপরে আমরা যেদিন অঙ্ক করবো ওই দিন আমরা স্পেশাল একটা ক্লাসে রাখছি 16 নাম্বার যে টপিকটা, কিছু স্পেশাল অঙ্ক, ওই দিন আমরা শুধু অঙ্ক করবো। তো আমাদের আজকে শেষ হইলো 9 পর্যন্ত। ঠিক আছে, 9 পর্যন্ত শেষ। আমি একটু দেখাই যে কোন পর্যন্ত শেষ এবং আমরা আসলে কোনটা পড়তেছি। তুমি একটু দেখে রাখো, একটা স্ক্রিনশট দিয়ে রাখবা যে যাতে হচ্ছে তোমার সুবিধা হয় যে আমরা কি পড়তেছি। দেখো আমরা কতটুকু পড়তেছি। এই যে হচ্ছে আমাদের ভেক্টরের টপিক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভেক্টরের টপিক। এটা আমি একটু দেখাই তোমাদের। এই দেখো আমাদের ভেক্টরের টপিকটা। দেখো আমি এটা একটু ছোট করি তোমরা যেন বুঝতে পারো। এই দেখো আমাদের ভেক্টরের টপিক। হ্যাঁ, এটাই হচ্ছে আমরা আসলে বেসিক্যালি পড়াচ্ছি। দেখো এখানে আমরা প্রথম রাশি ভেক্টর রাশি স্কেলার রাশি আলোচনা করছি, দ্বিতীয়ত আমরা ভেক্টর রাশি স্কেলার রাশি আলোচনা করছি, পরে আমরা অবস্থান ভেক্টর আলোচনা করছি, আয়তক্ষেত্র ভেক্টর আলোচনা করছি, ত্রিভুজ সূত্র আলোচনা করছি। আজকে আমরা এই যে 6 আলোচনা করলাম, 6, 7, 8, 9। তাহলে নেক্সট ক্লাস আমাদের যেটা সেটা হচ্ছে নৌকা নদীর অঙ্ক। এটা দিয়ে আমাদের নেক্সট ক্লাস শুরু হবে। এরপর আসবে তোমার বৃষ্টির অঙ্ক, এরপর আসবে ডট গুণন ক্রস গুণন, তারপর আসবে লন রুলার, ভেক্টর ক্যালকুলাস আসবে, স্পেশাল কিছু ম্যাথ আসবে ভেক্টরের, তারপর কিছু উদাহরণ আমরা আলোচনা করব, তারপর সৃজনশীল দেন এমসিকিউ, সবার লাস্ট হচ্ছে আমরা মেডিকেল প্লাস ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং এর যে ম্যাথগুলো এগুলো সলভ করব। তো আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবা। তো আজকের ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।